নতুন আর একটা সুন্দর সকালে সবাইকে ভালোবাসা জানিয়ে ব্লগটা আমি স্টার্ট করছি। তো দেখো, সকালে কিন্তু আমি বরাবরই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু গরম জল খাই। তো এই দেখো, এখন যেহেতু গরম পড়ে গেছে সেই কারণে খুব একটা বেশি গরম করব না, হালকা উষ্ণ জল গরম করে জলটা খেয়ে নেব। কি বলো তো, আমার যেহেতু বরাবরই অভ্যাস যে সকালে উঠে গরম জল খাওয়া, এবার ঠান্ডা জল যদি খায় না তো একটা বমি বমি আসে, সেই কারণে হালকা একটু গরম করে নিলে সেটা আর অনুভবটা হয় না বমি বমির। তো যাই হোক, হালকা উষ্ণ গরম জল করে জলটা খেয়ে নিয়েছি। আর কাল রাতে কিন্তু জল ফুটিয়ে রেখেছিলাম, সারা রাতে ঠান্ডা হয়ে গেছে, এখন ফিল্টারে ঢেলে দেবো। তো চলো, আর এইদিকে কিন্তু তুলসী মন্দিরটা ধুয়ে নেব। আমি সাধারণত বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে তুলসী মন্দিরটা ধুই। তো যাই হোক, তুলসী মন্দির টন্দির ধুয়ে নেব। আর তোমাদের যেটা বলছিলাম, ফৌজিদের সাথে বিয়ে করা এটা কিন্তু সবার কপালে হয় না। এটা একদম অরিজিনাল কথা, ঠিক আছে? সবার ভাগ্যে কিন্তু ফৌজিদের সাথে বিয়ে হয় না। কেন বলো তো? বলছি, দেখো, ফৌজিদের সাথে বিয়ে হওয়া মানে তোমার পুরো একটা আলাদা জীবন তোমার, ঠিক আছে? প্রথমত কোয়ার্টারের জীবন, আর কোয়ার্টারের জীবন মানেই বুঝতে পারছো একাকিত্ব জীবন, মানে একার জীবন। ওখানে কেউ থাকবে না, না তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নিজের কেউ থাকবে না, তোমাকে একা একাই থাকতে হবে। তো সেই সমস্ত সহ্য করা বা একা থাকা, এটা কিন্তু সবাই পারে না, সবাই মেনে নিতে পারে না, সবাই থাকতে পারে না। তো সেই কারণে আমি বলবো, ফৌজিদের সাথে বিয়ে করাটাও ভাগ্যের ব্যাপার। এই সমস্ত মেনে নেওয়াটা সবার কপালে থাকে না। তো আমার মনে হয় যে এই সমস্ত ভগবানই লিখে দেয় কাদের ফৌজিদের সাথে বিয়ে হবে, কাদের হবে না, কারা এই সমস্ত জিনিস মেনে নিতে পারবে, সমস্ত কিছু অ্যাডজাস্ট করতে পারবে, একাকিত্ব জীবনে থাকতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আর সত্যি কথা বলতে, ফৌজিদের সাথে বিয়ে করলে না, জীবনে কিন্তু অনেক কিছু শেখা যায়, জীবনে অনেক কিছু পরিবর্তন আসে। আমি আমার জীবন দিয়ে বলছি, ঠিক আছে? আমি আমার জীবনে অনেক কিছু শিখেছি, সেই কারণে তোমাদের সাথে একটু হলেও শেয়ার করছি। তো যাই হোক, এইদিকে দেখো, সকালের কিন্তু খাবারও খাওয়া হয়ে গেছে। আজকে একটু ছাতু খেয়েছি, আজকে আর অন্য কিছু বানাইনি। ভাবলাম চলো ছাতুই খেয়ে নিই, এই গরমে ডেলি ডেলি পরোটা চাউমিন এসব ভালোও লাগছে না, রুটি তো এমনি রাতে খেতেই হয়, তো ছাতুই খাই। ছাতু খেয়েছি, আর ওর পাপার তো নাইট ডিউটি ছিল, ও তো ঘুমিয়ে আছে। আর দুপুরে রান্নাবান্নার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। আগের দিন সবজি এনেছিলাম, দেখেছিলে, লাউয়ের শাক, তো সেটা কাটছি। লাউয়ের শাক দিয়ে, তোমার গাজর দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা তরকারি মতন করব। আর ওইদিকে করলা, আলু, গাজর সব কেটে নিয়েছি, ওইগুলো ভাজা করব। তো তার আগে কিন্তু এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তো এবার আমি তোমার করলাটা ভাজতে বসিয়ে দেবো, আর এইদিকে গাজর আর আলুটা আলাদা কড়াইতে ভেজে নেব। তো আলাদা করলা ভাজা করলে আর আলাদা আলু ভাজা করে নিলে না, খুব বেশি ভালো লাগে খেতে। তো এইদিকে ডাল ভিজিয়ে রেখেছি। তো এই যে করলাটা ভাজছি, আর ওইদিকে কিন্তু ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে ডালের বড়া করব, করে তরকারি বানাবো। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো দেখো, ডালটা একটু আদা, একটু কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নেব। নিয়ে এটা কিন্তু এবার সুন্দর করে মেখে নেব। ডালের বড়ার টেস্ট জানো তো, মাখার কাছে, তুমি যদি সুন্দর করে মাখো না, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো, একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি ছোট। তো তারপরে একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, আর একটু কালো জিরে দিয়ে দেবো, আর আদা কাঁচা লঙ্কা তো পেস্টটা আছেই। তো ভালো করে মেখে নেব। আর এই মাখার কাছে কিন্তু ডালের বড়ার তরকারিটা বেশি সুন্দর লাগে। তুমি ডালের তরকারিটা যখন বানাবে, তুমি মশলা যতই করো না কেন, তোমার কিন্তু টেস্ট হবে না। তুমি যতক্ষণ না ডালটা ভালো করে মাখবে, তখনই তোমার টেস্টটা আসবে। তো সেই কারণে ডালটা ভালো করে মেখে নিয়ে বড়াগুলো সব ভেজে নিচ্ছি। তো ওইদিকে আলু টালু সব কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি, ডালের বড়ার তরকারিতে দেবো। আর আমি তো বলেইছি, আমাদের সমস্ত তরকারিতে পেঁয়াজ রসুন দিয়েই আমরা খাই। শুধু যেই সোমবারটা আমরা মানি, সেদিন সে পেঁয়াজ রসুনটা বন্ধ থাকে। বাকি 6 দিন আমরা তোমার ওই পেঁয়াজ রসুন দিয়ে সমস্ত তরকারি খাই। তো যাই হোক, দেখো, বেগুন, গাজর, আলু টালু সব ধুয়ে নিয়েছি। এবার কুমড়োর শাক কি লাউ শাক আমি জানি না, আমি সত্যি চিনি না। কুমড়ো শাক, লাউ শাক একই রকম লাগে, তো দেখেছিলাম, ওটাই নিয়ে এসেছি। তো দেখো, সবজিগুলো একটু ভালো করে ভেজে নিয়ে শাকটা ঢেকে ঢেকে রান্না করব। আর এই দেখো, রান্নাবান্না হয়ে গেছে। আজকাল রান্নাবান্না পুরোটা শেয়ার করিনি। তো এই যে ভাত, সাথে আছে ডালের বড়া ভাজা, কিছুটা রেখে দিয়েছি খাওয়ার জন্য, আর করলা আলু ভাজা গাজর দিয়ে, আর এই যে সেই কুমড়োর শাক বা লাউ শাক একটা ঘ্যাট করেছি। ব্যাস, এই হচ্ছে রান্নাবান্না। আরও এই যে ডালের বড়া আলু দিয়ে তরকারি।
তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর দেখো এখন কিন্তু বিকাল 4:30 বাজে। তো হাজব্যান্ড এখন ফলিংয়ে যাচ্ছে আর আমাকে আদেশ দিয়ে গেল একটা কেক বানাবে। আমি ফলিং থেকে এসে কিন্তু কেক আর চা খাবো। তো যাই হোক, একটা বল নিচে পড়েছিল, ও উঠিয়ে দিয়ে গেল ছেলের হাতে, দিয়ে এখন ফলিংয়ে চলে যাবে। আর বলো, ফলিং থেকে এসেই কেকটা কিভাবে হয়ে যায়, আমার হাতে কি জাদু আছে বলো? এই তো যাবে আর এক্ষুনি চলে আসবে আধা ঘন্টার মধ্যে। আধা ঘন্টা তো আমাকে কেকের ব্যাটার বানাতেই চলে যাবে। তো যাই হোক, আদেশ যতক্ষণ মানতেই হবে, তাই না? একটু কনডেন্স মিল্ক বেঁচেছিল, তার মধ্যে একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। তো ওটা ভিজতে থাকুক। আর আজকে ভাবছি ম্যাঙ্গো কেক বানাবো। একটা ছোট আম ছিল, তো সেই আমটা একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সবটা দিইনি, একটু বাঁচিয়ে রেখেছি, ছেলেকে দিয়েছি। আর 2টো ডিম চিনি দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো তারপরে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার মধ্যে সেই তোমার কনডেন্স মিল্ক যেই দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে একটু ভালো করে নেড়ে তারপরে মিক্সার গ্রাইন্ডে দিয়েছিলাম। দিয়ে উপর থেকে কাজু কিশমিশ দিয়ে আমি তো মাইক্রোওভেনে কেক বানাই বসিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো, কেক বানাতে বসলে তো একটু আটা ময়দা পড়বেই, তাই না? তো সেখানে পরিষ্কার করে নিলাম, নিয়ে ঘর দৌড়টা ঝাড়ু লাগিয়ে নেবো, কেন কি বুঝতেই পারছো এখন বিকাল, সন্ধ্যা টন্ধা লাগবে। সন্ধ্যার আগে একটু ঘর ঝাড়ু দিই, বিকালে আর ঘর মুছি না, ঘর কিন্তু একবারই মোছা হয়। আর দুপুরে কিন্তু ঘুমিয়েছিলাম, তখন না হাজব্যান্ড গাছ থেকে আম পেড়েছিল। তো এই যে এই আমগুলো তোমার রেখে দিয়েছে চাটনি খাওয়ার জন্য। আর একটু আম কেটে নিয়েছি, ওইদিকে কেক হচ্ছে। তো ভাবলাম যে কাঁচা আমটা রয়েছে, একটু বিট নুন দিয়ে খেয়ে নিই, মানে একটু টক টক খেতে ইচ্ছা করছে বিকালের দিকে। তো আম খেয়ে নিচ্ছি, খুব সুন্দর লাগছে খেতে। আর ওইদিকে কিন্তু হাজব্যান্ডও চলে এসছে ফলিং থেকে, আর এসে বলছে কেক হয়ে গেছে। আমি বলছি কি, তুমি কি পাগল হয়ে গেলে? আমার হাতে কি জাদু আছে না আমার 10টা হাত, যে তুমি যাবে আর আধা ঘন্টার মধ্যে কেক হয়ে যাবে? সবসময় কি ভাবো, মানে এতটা কাজ করি, সমস্ত কিছু তাড়াহুড়ো করি, তাই বলেই কি যে আধা ঘন্টার মধ্যে সমস্ত কিছু রেডি হয়ে যাবে? তো বাসন টাসন ধুয়ে সব রেখে দিয়েছি। আর এই যে কেক বানিয়েছিলাম, এটার ভিতরে ব্যাটারটা বানিয়েছিলাম, তো ওটাও ধুয়ে নিয়েছি। আর আজকে জানো তো জল আসেনি, এই দেখো, এ দেখো ডাইরেক্ট লাইন, এটা জল আসেনি। আর এটা তো ট্যাঙ্কিতে থাকে, এটাই আছে। তো এরকম অসুবিধা হয় এখানে, ঠিক আছে? সবসময় জল আসে না, ওই কারণে মানে তোমাকে জল ভরেই রাখতে হয়, নয়তো এই যে হঠাৎ করে কোনোদিন আসলো না, এবার কালকে সকালের জন্য বসে থাকতে হবে। আর আমার জানো তো, এই যে জল যাতে গরম করে আমি খাই, দেখো এইটা কিন্তু একদম খালি, জল নেই, দেখো জল নেই, ঠিক আছে? মানে জল আসতো, ভরতাম, গরম করতাম, তারপরে আর কি ফিল্টারে ঢালতাম। কিন্তু ওই যে কালকে সকালের জন্য আমাকে ওয়েট করতে হবে, জল আসলো না, কি আর করবো বলো? তো চলো, ওইদিকে আমার কেকটা হয়ে গেছে, এবার কেকটা নামিয়ে নেবো, নিয়ে একটু ঠান্ডাও পড়বো। আর ওরা কখন তো বলছে কেক দাও কেক দাও। আসলে কি বলো তো, বাইরে থেকে কোনো জিনিস বা খাবার, কেক যেটাই আনো না কেন, ওটার প্রতি কিন্তু অতটা ইন্টারেস্ট থাকে না। আর তুমি ঘরে যে কোনো একটা জিনিস বানাও, সে ছোটো মোটো যাই বানাও না কেন, কিন্তু ওটার প্রতি কিন্তু একটা মানে খাবার প্রতি একটা বেশি ইন্টারেস্ট থাকে। তো সেই কারণে কেক বানিয়েছি না, মানে ওর পাপা দিয়ে, ছেলে দুটো দিয়ে, সেই থেকে বলছে হয়নি হয়নি। মানে সত্যি বলছি, এইগুলো না খুব ভালো লাগে, যে ওরা ওয়েট করে থাকে কখন আমি বানাবো, কখন ওদেরকে দেবো, ওরা খাবে আর একটু ভালো বলবে, নিজেরও খুশি লাগে, তাই না? তো একটু চাও বানিয়ে নিয়েছি। তো দেখো, সবাইকে ভাগ করে করে দিয়ে দিলাম। আর আমরা কেক যেটুকু বানিয়েছি সবাই 1-2 পিস করে একসাথে নিয়ে নিয়েছি, আর রাখলাম না। আর বড় ছেলে তো খাটের পরে বসে খাবে, একটু টিভি দেখছিল। আর আজকেও তোর পাপার নাইট ডিউটি আছে, তো এখন ওই কারণে একটু বিকাল বিকাল থাকতেই কেকটা খেয়ে নিচ্ছি। তবুও জানো তো এখন 6টা বেজে গেছে। তো যাই হোক, চলো কেকটা খেয়ে নিই। আর তারপরে কি আমার হঠাৎ মনে পড়লো যে চা বানাতে গেছিলাম, জানো তো চা ছিল না। তো হঠাৎ মনে পড়লো চলো চাটাও তাহলে এরই মধ্যে ঢেলে নিই। তো দেখো ঢেলে নিলাম, আর সেদিন ক্যান্টিন থেকে চা এনেছিলাম, সেটাই আর কি ঢেললাম। তো এইদিকে দেখো, সেই কেকটে খাবার পরে চার বাসন টাসন ধুচ্ছি। আর ওইদিকে কিন্তু ওর পাপার নাইট ডিউটি, কড়াইতে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি, আটাও মাখা হয়ে গেছে। তো বেগুন ভাজা করব, আর কোনো কিছু বানাবো না, রুটি বানাবো। আর তোমার দুপুরে সবজি বানিয়েছিলাম না, ডালের বড়ার যে তরকারি, ওটা বেশ অনেকটা থেকে গেছে। ওই কারণে ভাবছি চলো বেগুন ভাজা করব, এতেই সবাই মিলে একটু একটু করে হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। তো সেই কারণে আর কোনো কিছু বানালাম না। বলো এক একদিন একটু তো রেস্টেরও দরকার, তবুও রেস্ট কি বলো, রুটি বেগুন ভাজা সবই তো করছি, ওই সবজিটা আছে বলেই। তো রুটি বানানো হয়ে গেছে, আর এখানে দেখো চারিদিকে আটা পড়ে আছে, সেসবগুলো মুছে নেব। দুপুরের সবজি থেকে গেছে, তো সেই কারণে আর সবজি বানালাম না। তো তাওয়ার উপরে বসিয়ে রাখবো, এই গরমে গরম হয়ে যাবে। আর বেগুন ভাজা করেছি, ব্যাস হয়ে যাবে রুটি দিয়ে।
আর সত্যি কথা বলতে তোমরা তো জানোই কোয়ার্টার মানেই একটা ঘরের জীবন, মানে ঘরের মধ্যেই কাটাতে হয়। কোথায় আর যাব বলো ডিউটির কারণে? ওই যে কবে সেই ছুটি নেবে তখন একটু বাড়ি যাওয়া হবে, ঘোরা হবে। এই কারণে জানো তো কোয়ার্টারে থাকতে সবাই পারে না, ফৌজিদির বউ হতে সবাই পারে না। তো দেখো অনেক টাইম পর এসেছি, ঠিক আছে, এখন কিন্তু প্রায় 10টা বাজে। আর আজকে ওর পাপার আজকেও নাইট ডিউটি আছে, আজকে ধরে 3টে হচ্ছে। তো খাওয়া দাওয়া করেও ডিউটিতে চলে গেছে, তো তারপরে আমরা খেলাম, যেহেতু বিকালে কেক খেয়েছি না, তো খিদেই ছিল না। আর ওর তো খেতেই হবে, তাই না, যেহেতু ডিউটিতে যেতে হবে। তো এই দেখো বিছানাও করে নিয়েছি, এই যে বিছানা একদম রেডি, ঠিক আছে। তো আজকে শরীরটা না একদম চলছে না, মানে একটু ভালো লাগছে না, ভাবছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। চলো তাহলে আর কি বলবো, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। আর তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, কি আর বলবো। তো আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তো আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো সবাইকে গুড নাইট, টাটা।